হুম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলো একে একে এই ভোরের অন্ধকার কুয়াশা কাটিয়ে কাজকর্ম তো করতেই হবে, সব কাজকর্ম শেয়ার করব। বাসনপত্রগুলো আগেই কুয়াশার মধ্যে মেজে নিই। চারিদিকটা অনেকটা অন্ধকার হয়ে আছে। অনেক বোনেরা জিজ্ঞাসা করো তুমি কখন ঘুম থেকে ওঠো। তো আমি ওই 5টা সাড়ে 5টা নাগাদ ঘুম থেকে উঠি, আর ঘুমাতে যাই বলতে পারো ওই 11টা সাড়ে 11টা, কখনো কখনো 12টাও বেজে যায়। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে না উঠলে এতগুলো কাজ কিন্তু কখনোই কমপ্লিট করা সম্ভব হয় না। তোমরা তো অনেকেই দেখেছো যে আমার উঠোনটা কত বড়। তো উঠোন ঝাড়ু দেওয়া, বাসন মাজা, বাচ্চাদের পেছনে সময় দেওয়া, খাওয়ানো, ঘুম পড়ানো, নিজেরও কিছু টুকিটাকি কাজ আছে, ইউটিউবের কাজ, সব কিছু সামাল দিতে গেলে কিন্তু একটু সকাল সকালই উঠতে হয়। তো এটাকে আমি এখন রুটিন বানিয়ে নিয়েছি যে অনেক সকালে ঘুম থেকে উঠব, অনেক কাজ করতে পারবো, আর দিনের শেষে গিয়ে বাচ্চাদের পড়াশোনার পেছনেও সময় দিতে পারি। তো চলো একে একে বাসনগুলো ধুয়ে নিই। চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। তো ভোর 5টা থেকে কুয়াশার মধ্যেই কাজকর্ম করা শুরু করে দিলাম। তো তারপরে ঘরেও কাজ আছে, উঠোনটা ঝাড়ু দেব। তো আজ না আমাদের সৃষ্টি গাছের ডালটা ছাঁটার কথা আছে, দেখা যাক আসে কি না। যদি আসে তো ডালটা একেবারে ছেটে দেবে। তো চলো ঘরে গিয়ে একটু চা খেয়ে নিই, প্রচুর ঠান্ডা লাগছে। একটুখানি চা খেয়ে নিতে পারলে এনার্জিটা 3 গুণ বেড়ে যায়। আর এই সকালের টাইমে এনার্জি বাড়ানোর জন্য শীত বলো গরম বলো চা খাওয়াটা অত্যন্ত জরুরি আমার কাছে। বাচ্চাদেরকেও দিয়েছি। তো চলো চাটাগুলো একেবারে খেয়ে নিয়েছি, এবার ঘরটরগুলো গুছিয়ে নিই। তো কাল এই জ্যাকেটটা আমার মেয়ে রাতে পরে একটুখানি বাজারে গেছিলো, তো এটাকে আবার মুছে এখন তুলে রাখছি। জ্যাকেট জিনিসটা আমি সেরকম কাচি না, তো ঘুরে চলে আসলে একটুখানি হালকা ভিজে কাপড় দিয়ে মুছে কিছুক্ষণ মেলে রাখি, তারপরেই তুলে রাখি। তো টেডশিটগুলো এখন চেঞ্জ করব, আর তারপরে বালিশের কভারগুলো পরিয়ে নেব। দেখি সাদা বেডশিটটা এখন পাতি কি কাল পাতি। এই বেডশিটটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সাদা বেডশিটটা আজকে পাতবো না, কাল গিয়ে পেতে দেব। বালিশের অরগুলো লাগিয়ে নিলাম। তো আমরা যেহেতু 3জন থাকি এই ঘরে, তো 3টে বালিশের অর পরালাম। আর ওই ঘরে তো সিমরান থাকে, তো ওর বালিশের আবার আলাদা কভার পরানো হয়। 2টো ব্ল্যাঙ্কেট আছে, এগুলোকেও ভাঁজ করে নিচ্ছে। ওদিকটা একটা লেপ ভাঁজ করে রেখেছি, তো লেপটাকেও আমি আলাদা একটা চেয়ারে করে তুলে রাখবো। কি বলো তো, খাটের ওপরে লেপ জিনিসটা দেখতে বাজে লাগে, তো অনেক জায়গা দখল হয়ে বসে থাকে, আর একদমই দেখতে সাজানো গোছানো লাগে না। ওই কারণে আর কি লেপটা খাটে রাখি না, একটা চেয়ারে করে সাইডে রেখে দিই। তো ওই দিকটায় দেখাও যায় না, দেখতেও একেবারে খারাপ লাগে না। তো আমার দুটো একটা গামছা টামছা যা যেখানে ছিল সেগুলোকে ভাঁজ করে আবার দরজার উপরটায় রাখলাম। চলো এবার খাটটা পরিপাটি করে নিই। আর এই যে আমার বক্সটা থাকার কারণে এখানে কিন্তু এরকম সুন্দরভাবে আমি ব্ল্যাঙ্কেটগুলোকে গুছিয়ে রাখতে পারি, আর একদমই খাটের ওপরটা নোংরা থাকে না, পুরো ফাঁকাই থাকে গরমকালের মতো। আমার এই পায়ের বালিশের কভারটা অনেকখানি বড়, তো সেই কারণে মোটা একটা রাবার ব্যান্ড দিয়ে ওটা আটকে রাখলাম, যাতে করে বড়টা না দেখা যায়, আর ভিতর দিকটাই গুজে দিয়েছি। অনেক বড় যে ওয়ারগুলো হয় আর কি পার বালিশের, তো সেগুলো আমি এরকমভাবেই লাগিয়ে থাকি। মনে হয় যেন ওয়ারগুলো ছোট, ওগুলো কেটে ছোট করার প্রয়োজন পড়ে না। ছোটোখাটো টুপি, প্যান্ট, হাবি জাবি, বাচ্চাদের যে জিনিসগুলো সেগুলো ড্রয়ারেই রাখি। আর দেখো এই সোয়েটারটা আমি কাল পরেছিলাম, তো সোয়েটারটাকে এখন তুলে রাখবো। নতুন জিনিস পরলে আমার একদমই ইচ্ছে করে না বাইরে ঝুলঝুল করুক, মনে হয় যেই মুহূর্তে একটুখানি হাওয়া লাগিয়ে সেই মুহূর্তে আবার তুলে দিই। অনেক যত্নের পরে কিন্তু জিনিস ভালো থাকে। আমার সোয়েটারটাও বয়স ওরকম প্রায় 8-9 বছর মতো, তো এখনও পর্যন্ত দেখলে মনে হবে একদম নতুন কেনা। এমনি দেখবে শীতের জিনিস খুব একটা তো ব্যবহার পড়ে না, দেখা যায় 3-4 মাস ব্যবহার করে আবার তুলে রাখা পরে 1 বছর, তখন গিয়ে কিন্তু জিনিসগুলো আবার নতুনের মতো হয়ে যায়। তো যে কটা দিনই ব্যবহার করি একটু সেভ করে সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করি, যাতে করে নষ্ট না হয়। আর এখন এই জায়গায় জামা কাপড়গুলো চেক করে দেখছিলাম কোনটা ভিজে কোনটা শুকনো। শুকনোগুলোকে ভাঁজ করে দেব, আর ভিজেগুলোকে ওখানেই থাক। বাইরে তো প্রচণ্ড কুয়াশা, ওই কারণে আর বাইরে দিতে গেলাম না। একটু রোদ্দুর উঠবে তখন আবার এই দড়ি থেকে বাইরে বার করে দেব। তো বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। ওয়াশিং মেশিনের আনাজ কানাচে এত বেশি ঝুল পড়ে কি বলবো। প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার পরেও
অনেক ঝুল পড়ে। তো আমার অনেক বোনের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, চলো সেই সকল বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। ইদা খান প্রোফাইল থেকে বোন অনেক দিন পরে কমেন্ট করলে অনেক ভালো লাগলো, বলেছে পুরো ভিডিও জুড়ে পাশে ছিলাম, দেখে নিলাম, অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইল বোন, এভাবেই পাশে থেকো। জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তুমি হাঁস মুরগির বাচ্চা কোথা থেকে কেনো আমাকে একটু বলবে। তো আমাদের এই যে চৌমাথা হাট আছে না, ওখান থেকেই নেওয়ার ইচ্ছে আছে। তো গ্রামেও তো বিক্রি হয়, তো গ্রামে যদি না পাওয়া যায় দেখি চৌমাথা হাট থেকে একেবারে নিয়ে আসবো। বাড়ি অনেক ফাঁকা হয়ে গেছে, হাঁস মুরগি এখন নেই বললেই চলে, তো ফার্মটা তো পুরো ফাঁকা, ওই কারণে মনে করছি চৌমাথা হাট থেকে আনবো। ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল বোন, এভাবে এত ভালোবাসা দেওয়ার জন্য। হাউস ওয়াইফ ঝুমা বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তো বোনের কমেন্টটা একটু যেহেতু অন্য রকম, কথাবার্তাগুলো বুঝতে আমার একটু দেরি হয়, তো বোন হয়তো এটাই বলেছে তোমার বিয়ে ঠিক হয়েছে কিংবা ওই দিন বিয়ে আছে, তার জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ রইল, যাতে করে তোমার সামনের জীবন অনেক সুন্দর হয়। আর অবশ্যই জানিও যে কবে কী বৃত্তান্ত, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। আমিনা ইসলাম আঁখি প্রোফাইল থেকে বোন বলেছ, কেন জানি না তোমার কাজকর্ম এত ভালো লাগে, তোমার কথাবার্তা আমার অনেক ভালো লাগে। অনেক ভালোবাসা রইল, তোমরা যে মন থেকে আমাকে এত ভালোবাসা দাও, আমার কাজের মধ্য দিয়ে তোমাদেরকে একটু হলেও ভালো লাগাতে পারি। তো এই সকল কমেন্টগুলো সত্যি আমার মন ছুঁয়ে যায়, যে না আমার কর্ম দিয়েও কাউকে আমি ভালো রাখতে পারছি, মনের দিক থেকে সুস্থতা দিতে পারছি। অনেক অনেক ভালোবাসা রইল বোন, অনেক ভালো থেকো। তাহারিন বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। এসকে রাজা প্রোফাইল থেকে বোনকে যে আমি প্রত্যেক দিন এইভাবে পাশে পাই, অনেক ভালো লাগে, অনেক ভালো থেকো বোন। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ, বান্ধবী আমি অনেক দিন পরে সেকেন্ড কমেন্ট করলাম, কেমন আছো জানিও। আমি কিন্তু ভালো আছি, অনেক দিন পরে তোমার কমেন্ট পেয়ে অনেক ভালো লাগলো। তো এতদিন কোথায় ছিলে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। ড্যাড প্রোফাইল থেকে বোন বলেছ, আপু তোমার রান্নাঘরে একটা ক্যাবিনেট লাগিয়ে নাও। তো ক্যাবিনেট লাগানোর তো ইচ্ছে আছে, তবে বুঝতেই পারছো একটু খরচা বহুল্য, ওই কারণে মনে করছি কিছুদিন যাক, যেটা করব আর কি ভালোভাবে বানানোর চেষ্টা করব। এতদিন পর্যন্ত হাজব্যান্ড বলে এসছে যেখানটায় থাকার ইচ্ছে নেই, একটু ভিতর সাইড বলে, ওই কারণে ঘর বাড়িতে সেইভাবে কোনো রকম কাজ আমি আর করতে পারিনি। যেমন ধরো ওয়ারিং বাকি আছে, তারপরে ঘরে অনেক রকম কাজ থাকে, রং করা, তারপরে মেজে প্লেট বসানো, কিছুই করিনি। তো এখন আবার ইদানিং করে বলছে না এখানে যখন বাড়ি হয়েই গেছে তো ভালোভাবেই থাকবে। তো এই সাহসটা যদি আগেও পেতাম, কিছুদিন আগেও, তো আমার ঘরবাড়িগুলো না আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারতাম। আমরা যেহেতু মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, আমরা কিন্তু এক জায়গায় ইনভেস্ট করে ফেললে পরবর্তী অন্য জায়গায় আর করতে পারবো না, যার কারণে যেটাই করতে হয় 10বার ভাবনা চিন্তা করেই করতে হয়। এখানটায় ঘর করেছি, অনেক সুন্দর নিস্তব্ধ নিরলয় পরিবেশ, কিন্তু একটু তো সমস্যা আছে, যেটা হচ্ছে বাচ্চাদের কোনো স্কুল গাড়ি ভিতরে আসতে পারে না, আর দ্বিতীয় হচ্ছে উঠানে পানি উঠে যায়, বর্ষার সময় বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাতে অনেক অসুবিধা হয়। যেমন ধরো হসপিটালে যাওয়া, ডাক্তার দেখাতে যাওয়া, কিন্তু যে কোনো দরকারে বাইরে যাওয়া তো থাকেই, তো সেগুলো কিন্তু করতেই পারি না, কারণ উঠানে তখন হাঁটু সমান পানি থাকে, আর রাস্তার এমন বহাল অবস্থা হয় যে কোনটা রাস্তা কোনটা বিল চেনাই যায় না, একদম পানিতে ডুবে সব কিছু সাদা হয়ে থাকে। তো এই অবস্থাতে বুঝতে পারছো যে বর্ষার সময় 3-4 মাস কতটা কষ্টে কাটাতে হয়। তো এই কথাগুলোই ভেবে না হাজব্যান্ড এখানে থাকতেই চাইতো না। তো এখন যেহেতু বলছে না থাকবে, আর রাস্তাঘাটগুলো পরবর্তীতে দেখি যদি পারি ঠিক করে নিতে পারবো, এখন কিছু সমস্যার কারণে রাস্তাঘাটে হাঁট দিতে পারবো না। তো আমার সমস্যাগুলো তোমরা বুঝতেই পারছো, কী জন্য এই জায়গাটা ছেড়ে আমরা বারবার করে চলে যেতে চাইতাম। অনিমা সেন প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক দিন পরে ফার্স্ট কমেন্ট করতে পারলাম, অনেক ভালো লাগলো কমেন্ট করেছো। তো অনেক বন্ধুরা এমন আছো যারা কিন্তু কমেন্ট করতে করতে বাদ দিয়ে দাও, তখন না
কেমন জানি লাগে, তারপরে অনেক দিন পরে যখন আবার কমেন্ট করো অনেক ভালো লাগে। তো সকল বোনেদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। মারি কিচেন প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছো। তো বোন বলেছো পরবর্তী ভিডিওতে আমার নামটা নিও। আর প্রত্যেক দিনই আমি তোমার ভিডিও দেখি, কিন্তু টিভিতে দেখি বলে কমেন্ট করতে পারি না। আজ মোবাইল থেকে দেখলাম, কমেন্ট করে দিলাম। আর তোমরা হচ্ছে অনেক বড় ইউটিউবার, আমাদের মতো ছোট ইউটিউবারের মাথায় একটু হাত রেখে যেও। অনেক অনেক দোয়া রইল আর অনেক আশীর্বাদ রইল, যাতে করে অনেক দূরে এগিয়ে যেতে পারো। অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করো, কাজের মধ্যে নিজের সবসময় ধ্যান জ্ঞান রাখতে হবে। তো আমরা ইউটিউবের কাজটাকে অনেক সময় কি মনে করি বলো তো, বিরক্ত। অনেকেই মনে করি যে ভিউজ হচ্ছে না যখন বিরক্ত লাগছে, এত খাটনি একটা ভিডিওর পেছনে, প্রত্যেক দিন কিভাবে দেব, কিংবা প্রত্যেক দিন দিই না, নিজের খামখেয়ালি মতন একটা অন টাইমের ভিডিও দিয়েই দিই, সেটার ভিতরে না থাকে কোনো একটা কন্টেন্ট, না থাকে কোনো কাজকর্ম সেরকম, যে কোনো একটা কাজ করতে করতে শেষ করে দিলাম, ব্যাস ভিডিও 8-9 মিনিট হলো, শেষ হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু হয় না। তুমি সবসময় তোমার কাজের উপরে ফোকাস রাখো, একটা ভিডিওর মধ্যে যতটুকু পারো। তো একটু রান্না বান্না, সংসারের কাজকর্ম, তো একটা ভিডিওর প্রাণ কিন্তু রান্না বান্না। আমরা অনেক সময় দুটো একটা কাজ করে ভিডিও শেষ করে দিই, তো এতেই মনে করি অনেক হয়ে যাচ্ছে। তো কষ্ট তো হয়ই, যে কোনো কাজেই কষ্ট হয়। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরও কিন্তু প্রচণ্ড একটা ভিডিওতে খাটনি থাকে। এটা হয়তো যারা ভিডিও দেখে তারা বুঝবে না, কিন্তু যারা ভিডিও করে তারা বুঝবে। তো অবশ্যই লেগে পড়ে থাকলে সফল একদিন ঠিকই হবে। তোমার জন্য অনেক দোয়া রইল। ভালো থেকো বোন, আর চেষ্টা করব অবশ্যই হেল্প করার জন্য। যদি তোমাদের আরও প্রশ্ন থাকে ভিডিও সম্বন্ধে, কিভাবে কি করি আর কি, আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব আমার সাধ্য মতো তোমাদেরকে বোঝাতে। তো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। এখানে দেখো পেঁয়াজটা অনেক সুন্দর করে হালকা হালকা করে ভাজা করে নিচ্ছি, তারপরে আদা রসুন বাটা দেব। প্রত্যেক দিন নর্মালি যেমন রান্না করি সেরকমই করব। কিন্তু এই যে মাটির উনানের রান্না, এর স্বাদটা কিন্তু একটু আলাদা রকমেরই হয়। তো বাড়িতে অল্প কটা মাছ ছিল ফ্রিজে, এখন এ পুকুরে ছিপ ফেলা একদমই সম্ভব না, কারণ ছিপ ফেলতে গেলে কিন্তু অন্তত 1-1.5 ঘন্টা সময় নিয়ে বসতে হবে। তো সকালের টাইম বুঝতেই পারছো, কাজের অনেক প্রেশার। ভাবলাম চলো ফ্রিজে যা 2-3 পিস মাছ আছে সেটাই রান্না করে নেওয়া যাক। আজ করব বেগুন কচুরমুখী, তার জন্য সুন্দর করে কেটে নিয়েছি। আর আমার হাজব্যান্ড কচুরমুখী অনেক ভালোবাসে, আমরা বাড়ির সবাই ভালোবাসি। তো কচুরমুখীটা না প্রত্যেক বাড়ি যখন আনে এত সুন্দর হয় কি বলবো। আমি অনেকবার কচুরমুখী কিনেছি, সেরকম ভালো হয় না, কিন্তু দেখি হাজব্যান্ড কচুরমুখীটা অনেক ভালো চেনে। তো আজকের মুখিটাও একদম কষাতে কষাতে অনেকখানি গলে গেছিলো। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি, গ্রামে অনেক মানুষ চাষ করে কিন্তু বাজারে দিয়ে আসে, একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর অনেক সুন্দর তাড়াতাড়ি গলেও যায়। তো দেখো এতটুকখানি পানি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই উনানে যত জোরে জাল জ্বলে তত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওদিকে আমার মেয়েরা আমার সামনাসামনি বসেই খেলা করছিল। রান্নাঘরের সামনে একটা তাঁবু মতো বানিয়েছে, সেখানেই কিন্তু ওরা বসে বসে খেলা করে। তো দেখো সুন্দর করে এখন এই যে কচুরমুখীটা কষিয়ে নিচ্ছি। আর সত্যি না, গরমের সময় কিন্তু উনানে রান্না যতটা না কষ্ট, শীতের সময় তত বেশি আরাম। এই টাইমটায় রান্না করি, আমার গা পুরো গরম থাকে, রান্না তো হয়ই, একটা কেমন যেন আবেগ নিয়ে রান্নাটা হয়ে যায়। দেখবে নতুন উনান নতুন জায়গা হলে কিন্তু এমনিতেও রান্না করতে বেশি মন বসে। তো যাই হোক, 3 পিস মাছ এর মধ্যে দিয়ে ঝোলে একটুখানি ফুটিয়ে নিলাম, আর তারপরে নামিয়ে নেব। তো আগের দিন যেহেতু মরা বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে এসে মন টন একদমই ভালো লাগছিল না, আর ভিডিও টিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো একদিন গ্যাপ গেল আবারও মাঝে। সবসময় চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য, তারপরেও না হয়ে উঠছে না। এই শীতকালে ছোটোবেলার সঙ্গে পার পাওয়া কাজকর্ম তো হয়ে যাচ্ছে, ভিডিও শ্যুট হচ্ছে, কিন্তু এডিটিংয়ের ঠিকমতো সময় পাচ্ছি না। প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা কোনো না কোনো কাজ থাকছে, বাজারে যাচ্ছি, আস্তে আস্তে রাত 9টা বেজে যাচ্ছে। কী হয় বলো তো, বাজারে যাচ্ছি দেখা যায় 6টা-7টার দিকে, সমস্ত কাজকর্ম করে মাজা ঘষা ঘরবাড়ি গুছিয়ে ঝাড়ু দিয়ে একদম পরিপাটি করে রেখে যাচ্ছি কোনো না কোনো দরকারে। তো শীতের সময় হাজব্যান্ড মোটেও গাড়ি চালাতে চায় না, বাজারে যেতে বললে আমাকেই পাঠিয়ে দেয়।
তো স্কুটি নিয়ে যাই, মেয়ে দুটোকে ওর পাপার কাছে রেখে যায়। তো বাড়ি আসছি দেখা যায় 6টার দিকে 7টার দিকে বেরিয়ে 8টা সাড়ে 8টার দিকে দোকানে ঢুকছি। তো হাজব্যান্ড বলে একটুখানি বসো, দোকানে একটু গল্প টল্প করি। তো তারপরে আস্তে আস্তে দেখা যায় 9টা 10টা বেজে যায় দোকান থেকে হাজব্যান্ড আর আমার একসাথে। তো তখন গিয়ে না বাড়িতে এসে খাবার দাবার দিতে, বিছনা করতে, বাচ্চা কাচ্চা ঘুম পড়াতে, তো কখন এডিট করতে করতে নিজেও ঘুমিয়ে পড়ি। এডিটটা হয়তো রাতে শেষ হয়ে যায়, কখনো কখনো সকালও হয়ে যায়, যে সকালবেলা একটুখানি বাকি থাকলো ঘুম থেকে উঠেই এডিটটা শেষ করে নিচ্ছি। কিন্তু এই ভয়েস ওভার এটাই মোটে আমি দিয়ে উঠতে পারছি না। তো যার কারণে টাইমে আমি ভিডিও দিয়েই উঠতে পারছি না। তোমরাই বলো তো 2টোর সময় কি 4টার সময় ভিডিও দিলে ভালো হয়? তো আমার চ্যানেলের দিক থেকেও একটা নির্দেশ, যেটা হচ্ছে 4টার সময় ভিডিও দিলে আমার দিক থেকে ভালো হয়। তো ওই টাইমটা একটু টাফ হয়ে যাচ্ছে, আগে যেমন 10টায় দিতাম ওটাই ভালো ছিল। তো দেখা যাক, চেষ্টা করব আবারও সকাল সকাল এনে ফেলার জন্য। চ্যানেলের নির্দেশ অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হয়। যাই হোক, ভাতের হাঁড়িটা তো উপর করে দিয়েছিলাম, ফ্যান ঝরিয়ে নিয়ে একদম হাঁড়িটা পরিষ্কার করে নিলাম। এখন মেলায় যাব বলে খুব সুন্দর করে সেজে গুজে গুছিয়ে নিয়েছি। তো এই চুড়িদারটা আমার আগে একদমই ভালো লাগতো না, ইদানিং করে কেন জানি না এত পছন্দ হলো। কেনার পরে মাত্র একটা বিয়েবাড়িতে পরে গেছিলাম আর ওইভাবেই তুলে রেখেছিলাম, কিন্তু ইদানিং করে দেখছি অনেক ভালো লাগছে আমার চুড়িদারটা পরতে। তো চলো গাড়িতে উঠে পড়ি, আর এবার গাড়িতে করেই চলে যাব। তো আমার হাজব্যান্ডের বন্ধুরা আছে, আমরা আছি, একসঙ্গেই কিন্তু আমরা মেলায় ঘুরতে বেরোলাম। তো কিছু কিছু দোকানে যাব, একটু টুকটাক কেনাকাটা করব, তো সেগুলো করেই বাড়িতে চলে আসব। এটা হচ্ছে আমাদের এখানে পাশেই মেলা, বাড়ি থেকে খুব একটা বেশি সময় লাগে না, ওই বলতে পারো 8 থেকে 9 মিনিট মতো টাইম লেগেছে। অনেক বড় মেলা, আর এখানটায় যেহেতু অনেক ভালো ভালো গায়ক, তারপরে নায়িকা এরকম এসছে। সিরিয়ালের নায়িকা কাউকেই আমি চিনি না, কারণ কোনো সিরিয়াল টিভি সিরিয়াল আমি দেখি না। তো আগে কিছু কিছু হিন্দি সিরিয়াল দেখতাম, তাদের নায়িকাগুলো দেখলে চিনতে পারবো। এখন যে নায়িকাগুলো হয়েছে আর কি সিরিয়ালের, কাউকেই বলতে পারো আমি চিনি না। আমরা গেছিলাম, কোনো গান টান অত পর্যন্ত আমরা থাকিনি, জাস্ট একটা স্কুলের মেয়ে নাচ করছিল, আর আমরা একটু ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, টুকটাক কিছু কেনাকাটা করলাম। একটা ফুলদানির ফুল কিনেছিলাম বড় সাইজের, আর তারপরে কিনেছিলাম ওই একটা বোতল লাইট, আর টুকিটাকি খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়াটা বলতে পারো আমার টাকায় করিনি, আমাদের গ্রামের একটা মেয়ে এসেছিলো শ্বশুরবাড়ি থেকে, হঠাৎ আমাদেরকে দেখতে পেয়ে টেনে নিয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে। ওখান থেকে খাওয়া দাওয়া করিয়ে আমরা আবার কিছু খাওয়ালাম, তারপরেই কিন্তু আমরা একসঙ্গে বাড়িতে এসেছিলাম। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাত্রছাত্রীদের হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে, আর এটা হচ্ছে পুরোপুরি মাদ্রাসার। তো মাদ্রাসার মেয়েরা তারা পরে আমাকে ভিডিওটা অফ করতে বলছিল এখানে ভিডিও অ্যালাউ নেই। তো যাই হোক, যতটুকখানি দেখাতে পেরেছি দেখালাম। তো এরকম অনেক টুকিটাকি দোকান, মেলাঘাট মানে 10 টাকা 20 টাকার দোকান, হাতের কাজের জিনিসের দোকান, আর ফুলের দোকান, এরকম আর কি। আর এই যে রাজস্থানি পাপড়ি চাট, এটা আমি এর আগেও খেয়েছি, একদমই ভালো লাগেনি, আজকেরটা একদম মারাত্মক লেগেছিল। সত্যি কথা বলতে মনে হচ্ছিল আরও 2-3 প্লেট খেয়ে নিতে পারবো। এগুলো 100 টাকা করে প্লেট নিয়েছিল, এত দারুণ লেগেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর পরিষ্কার একটা কড়ির পাত্রে করে কাগজের ওপর করে দিয়েছিল, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, খেতে ঠিক সেরকম সুন্দর। এখানে নাচ গান হচ্ছিল, এই আর কি, একটু টুকটাক দাঁড়িয়ে দেখলাম। আমরা মেলায় এসেছিলাম বটে, একদম বেশিক্ষণের জন্য থাকিনি, যেই সেই চলে গেছি। এখন তো শুধু ভিড় আর ভিড়, তো শুধু মাথাগুলোই দেখো কত মানুষ হয়েছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আর সিমরান এখানে একটা মকটেল টাইপের নিয়েছে, ঠান্ডায় এই সকল জিনিস খেতে নিষেধ করছিলাম, তারপরেও জোর করে নিয়েছে। তো চলো, এত ভিড়ের মাঝে আর যত রাত হচ্ছিল ততই বেশি ভিড় বাড়ছিল। তো হাজব্যান্ড বলছিল এসেছো, একটুখানি খাওয়া দাওয়া করেছো, এবার বাড়িতে চলো। তো দেখা হচ্ছে কাল নতুন সুন্দর একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ